আমার দিদি আমাকে রোজ তার স্বামীর ঘরে শুইয়ে দিয়ে সারা রাত ঘরের বাইরে কাটাতো। একদিন আমার জামাইবাবু বুঝতে পেরে গিয়েছিলেন যে ওনার পাশে শুয়ে আছেন সে ওনার স্ত্রী নয়, ওনার শালী। তারপর আমার জামাইবাবু আমার সাথে যা করলেন তা আপনি ভাবতেও পারবেন না। একদিন রাতে যখন আমি গভীর ঘুমে মগ্ন, তখন আমার মনে হলো কেউ আমাকে জাগাতে চাইছে। আমি ঘুমের ঘোরে আস্তে আস্তে চোখ খুলে দেখি সামনে আমার দিদি দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। প্রথমে মনে হলো আমার জামাইবাবুর কিছু হয়নি তো, আমার দিদি কেন এত রাতে আমাকে ডাকতে এলো। আমি যখন দিদিকে জিজ্ঞাসা করলাম সে কেন এত রাতে আমাকে ডাকতে এসেছে, দিদি সঙ্গে সঙ্গে মুখে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলে আর ইশারায় বলে আমাকে ওখান থেকে উঠতে। আমার চিন্তা হয় দিদি এত রাতে কেন আমাকে ডাকতে এলো, আর আমাকে চুপ করতেই বা বলছে কেন? কিছুদিন আগের শোনা খবরের মতো কেউ কি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে? আমি ইশারায় দিদিকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তারপর দিদি আমাকে যা বলল তা শুনে আমার চিন্তা আরো অনেক বেড়ে গেল। আমার দিদি চায় আমি তার ঘরে গিয়ে তার বরের পাশে তার বিছানায় শুই, তার জায়গায়। আমি প্রশ্ন করলাম যে সে কেন এমনটা চায়, আর আমি তার স্বামীর পাশে কি করে শুতে পারি। কিন্তু সে জেদ করতে থাকে আর বলে যে আমি যেন তার জায়গায় 1 ঘন্টা শুয়ে থাকি, তারপর ও যখন ফিরে আসবে আমি ওখান থেকে চলে যাব, কেউ জানতেও পারবে না। কিন্তু আমার ভয় হয় যে জামাইবাবু যদি জানতে পারেন তাহলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবেন সঙ্গে সঙ্গে, আর আমি একজন পুরুষের সাথে তার স্ত্রীর জায়গায় কি করে শোবো। কিন্তু দিদি আমাকে অনুরোধ করে, আর আমার দিদির কাছে আমার অনেক ঋণ আছে, তাই আমি দিদির কথা মেনে নিই আর তার ঘরে গিয়ে তার খাটের এক কোনায় শুয়ে পড়ি। ভোর হওয়ার কিছুক্ষণ আগে দিদি ফিরে আসে, আমাকে ডাকে আর বলে নিজের ঘরে ফিরে যেতে। আমি নিজের ঘরে ফিরে আসি, কিন্তু আমার মাথায় চলতে থাকে যে দিদি কেন এমনটা করলো, আর সে রাতে কোথায় বা গেছিল। সকালে জল খাবার খেতে গেলাম, দেখলাম জামাইবাবু বাড়িতেই আছেন, আর ওনার হাবভাব দেখে মনে হলো কাল রাতের ঘটনার ব্যাপারে উনি কিছুই জানতেন। আমি জামাইবাবু বেরোনোর অপেক্ষায় বসে রইলাম, যাতে আমি দিদিকে জিজ্ঞাসা করতে পারি যে এসব কি হচ্ছে। জামাইবাবু বেরোনোর পর আমি দিদিকে জিজ্ঞেস করি যে সে কাল রাতে কোথায় গিয়েছিল। তখন সে কাঁদতে শুরু করে। সে বলে যে সে কাল রাতে তার এক বন্ধুর সাথে হাসপাতালে ছিল। আমি শুনে অবাক হলাম। যদি তার বন্ধুর সাথে হাসপাতালে গিয়ে থাকে তাহলে সে তো খুব ভালো কথা, সেটা জামাইবাবুকে বলেও তো যেতে পারতো। এই কথাটা যখন দিদিকে বললাম তখন সে আমায় বলল যে জামাইবাবু সেই মেয়েটাকে খুব একটা পছন্দ করে না, কারণ সে একলা থাকে আর তার বিয়ে হয় না, আর লোকে মনে করে যে সব মেয়েরা একলা থাকে তারা খুব খারাপ হয়। এমনটা সত্যি নয়, কিন্তু অন্য পুরুষদের মতন আমার জামাইবাবুও নাকি সেই মেয়েটাকে খারাপ ভাবে। আমি জিজ্ঞাসা করলাম তার বন্ধুর কি এমন হয়েছে যে রাতে তাকে হাসপাতালে যেতে হয়। এখন দিদি আমার সেই কথা এড়িয়ে গেল আর আমাকে ধন্যবাদ দিতে লাগলো। বলল যে আমি তাকে কাল রাতে বাঁচিয়ে দিয়েছি। আমারও মনে হলো যে আমি যা করেছি একটা ভালো কাজের জন্যই করেছি। আমি ঘটনাটা ভোলার চেষ্টা করলাম, কিন্তু কিছুদিন পর আবার একটা রাতে দিদি আমাকে ডাকতে এলো। এবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলল। আমি জিজ্ঞাসা করলাম আবার সেই বন্ধুটার সাথে যাচ্ছ? দিদি বলল হ্যাঁ। আমি অনেক জিজ্ঞাসা করলাম যে কোন হাসপাতালে যাচ্ছ, কেন যাচ্ছ, কি হয়েছে, আমি কি জানতে পারি কিছু? দিদি আমাকে কিছুই বলল না। আমাকে নিজের ঘরে পাঠিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার কেন জানি না মনে হলো যে কিছু একটা গন্ডগোল চলছে। আমার মনে হলো দিদি হাসপাতাল যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে। দিদি 4 ঘন্টা পর ফিরে আসে, আর এই 4 ঘন্টা যে আমার কিভাবে কেটেছে তা একমাত্র আমিই জানি। যখনই জামাইবাবু পাশ ফিরছেন তখনই আমার মনে হচ্ছে আমি বুঝি এই ধরা পড়ে যাব। মনে মনে ঠিক করলাম যে এরপর আর দিদির কথা কোনোদিন শুনবো না, আর এইরকম কিছু হলে আমি জামাইবাবুকে সব বলে দেব, কারণ আমার মনে হলো জামাইবাবুর সবটা জানা দরকার। দিদি আমার সব কথা এড়িয়ে যাচ্ছে, এভাবে চলতে পারে না। 1 সপ্তাহ পর আবার আমার দিদি আমার ঘরে আসে আর আমাকে বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে। আমি বললাম যে আমি এটা করতে পারবো না। তাকে ভয়ও দেখালাম যে আমি জামাইবাবুকে সব বলে দেব। সে বলল যে আমি এমনটা করলে সে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, সে তার বাড়িতে আমাকে রাখবে না, কারণ কেউ তাকে এই বাড়িতে থাকতে দেবে না। আমার ভবিষ্যতের ব্যাপার, তাই আমার আপত্তি থাকা সত্ত্বেও আমাকে দিদির ঘরে গিয়ে শুতে হয়। আমি ভেবে দেখলাম যে এই ব্যাপারটা জানাজানি হলে আমারও বদনাম হবে। আমার এখন কি করা উচিত? তবে জামাইবাবুকে সবকিছু কি বলে দেওয়া উচিত, নাকি মুখ বন্ধ রাখা উচিত? আমি শুয়ে শুয়ে এই সবই ভাবছিলাম যখন আমার মনে হলো জামাইবাবু আমার দিকে ফিরে শুয়েছে। আমি সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে উল্টো দিকে ফিরে শুই।
কিন্তু আমার মনে হয় জামাইবাবু বুঝতে পেরেছিলেন যে আমি ওনার বউ নই, ওনার শালী। তারপর উনি ওনার স্ত্রী আর আমার ওপর নিজের মতন করে বদলা নেন। আমার নাম সীতা, আমরা 2 বোন। আমাদের বাড়ি ছোট্ট একটা গ্রামে। আমার দিদির নাম রিয়া, তার বিয়ে হয় শহরে। সে তার স্বামীর সাথে শহরেই থাকতো। আমি মেট্রিক পাশ করার পর কলেজ অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করি। যেই কলেজে আমার গ্রামের বাকি মেয়েরা পড়তো সেই কলেজেই অ্যাডমিশন নিই। কিন্তু আমার দিদি জেদ ধরে সে আমাকে শহরে একটা বড় কলেজে পড়াবে। সে নিজেই আমার সব ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে সেই কলেজে। আমার অ্যাডমিশন হলো। তখন দিদি নিজেই বলল আমি যেন তার বাড়িতে থেকেই পড়াশোনা করি। সে বাবা মা আর জামাইবাবুকে কি করে রাজি করিয়ে নিল তা আমি বলতে পারবো না। আমি খুব আনন্দে ছিলাম এই ভেবে যে আমি শহরের একটা বড় কলেজে পড়তে লাগবো আর গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকতে পারবো। খুব বেশি দিন হয়নি আমি শহরে এসেছি, কিন্তু আমার দিদি সব সময় আমার পাশে থেকেছে। এখানে লোকেরা যেরকম জামা পরে সেরকম জামা কাপড় কিনে দেওয়া, ভালো ব্যাগ কিনে দেওয়া, হাত খরচ দেওয়া, বাড়ির সমস্ত কাজ নিজে হাতে সামলানো, যাতে আমি পড়াশোনায় মন দিতে পারি। এই সবই আমার দিদি একা হাতে করে। তার জন্য আমার দিদির ওপর অনেক ঋণ। আর এমনিতেও সে আমার দিদি হয়। আমি ওর সব কথা শুনতাম, সব ঠিকঠাকই চলছিল। কলেজ থেকে যখন প্রথমবার ছুটি পেলাম তখন আমি খুব আনন্দে ছিলাম। নিজের গ্রামে যাব আর নিজের বন্ধুদের সাথে দেখা করব। কিন্তু দিদি আমাকে বেশি দিন গ্রামে থাকতে দিল না। বলল তার বাড়ি ফিরে এসে পড়াশোনায় মন দিতে। দিদি তার মিষ্টি কথায় বাবা মাকেও ভুলিয়ে রাখতো। তারাও ওর সব কথা শুনতো। আমার মনে হতো দিদি আমাকে খুব ভালোবাসে, তাই আমার এত খেয়াল রাখে। নিজে একটা ছোট্ট কলেজে পড়লেও আমি যাতে একটা ভালো কলেজে পড়তে পারি আর গ্রামের সকলের থেকে আগে যেতে পারি সেই চেষ্টাই করেছে। কিন্তু ওর মনে কি আছে সেটা আমি জানতাম না। আমার ছুটির কিছুদিন এখনো বাকি আছে। আমি গ্রাম থেকে ফিরে এসেছি। আমার জামাইবাবু আমাকে বাড়ির একজন মনে করতে শুরু করে, তাই আমার ফেরত আসাতে উনি খুব খুশি হয়েছিলেন। যেদিন আমি গ্রাম থেকে ফিরেছিলাম সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম, তাই আমি তাড়াতাড়ি শুতে চলে গিয়েছিলাম। সেই দিন রাতে আমার দিদি আমার ঘরে এসে আমাকে বলল যে তার ঘরে গিয়ে শুতে সে জামাইবাবুকে লুকিয়ে তার বন্ধুকে হাসপাতালে দেখতে যাবে। আরো বলে জামাইবাবু তার সেই বন্ধুকে নাকি একদমই পছন্দ করেন না, তাই আমাকে তার জায়গায় গিয়ে শুতে বলে যাতে জামাইবাবু বুঝতে না পারে যে তার দিদি বাড়িতে নেই। আমি দিদির কথা চুপচাপ মেনে নিই। আমি তখন ভেবে দেখিনি যে দিদির কথা মেনে আমি নিজের জন্য কত বড় সমস্যা ডেকে আনছি। 1 সপ্তাহ পর দিদি আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে। 2-3 বার এইরকম হওয়ার পর আমি তর্ক করা ছেড়ে দিয়েছিলাম। দিদি যখন আমাকে ডাকতে আসতো তখন আমি চুপচাপ তার ঘরে গিয়ে শুয়ে পড়তাম। কিন্তু একদিন আমার মনে হলো যে জামাইবাবু জেগে গেছেন আর তিনি বুঝতে পেরেছেন যে তার পাশে যে শুয়ে আছে সে ওনার স্ত্রী নয় বরং ওনার শালী। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম যদি জামাইবাবু আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেব। আর আমার দিদি ফিরে এলো। সকালে আমি দিদিকে বললাম যে আমার মনে হচ্ছে জামাইবাবু সবটা জেনে গেছেন। কিন্তু দিদি বলল না, উনি কিছুই জানতে পারেননি। যদি উনি বুঝতে পারতেন তাহলে উনি তোকে বা আমাকে প্রশ্ন করতেন, কিন্তু উনি তা করেননি। তাই ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু দিদির কথায় আমি শান্ত থাকতে পারলাম না। এখন আমার কলেজ খুলে গেছে, কিন্তু এই সবই রোজ চলতে থাকে। আগে দিদি সপ্তাহে 1 বার করে যেত, কিন্তু এখন দিদি 2-3 দিন পর পরই সেই রাতে বেরোয়। দিদি আমাকে বলতেও চায় না যে সে কোথায় যাচ্ছে। আর চিন্তার বিষয় হলো যে বন্ধুর নাম আমার দিদি আমাকে বলেছিল, তাকে আমি কোনোদিন দেখিনি। সে কোনোদিন আমাদের বাড়িতেও আসেনি। দিদি কখনো দিনের বেলায় তার সাথে দেখা করেনি। আমার সন্দেহ হয়, মনে হয় দিদি কিছু এমন একটা করছে যেটা জামাইবাবু জানেন। আমি ঠিক করলাম যে ব্যাপারটা জানাজানি হওয়ার আগে আমাকে সত্যিটা জানতে হবে। তার জন্য সব প্ল্যানিং আমি করে রাখলাম আগে থেকেই। 2 দিন হয়ে গেল আমার দিদি আমাকে তার ঘরে যেতে বলেননি, তাই আমার বিশ্বাস ছিল যে আজ রাতে নিশ্চয়ই ও আসবে। ও যখন আমাকে জাগালো তখন আমি চুপচাপ ওর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। দিদি যখন দেখলো আমি তার জায়গায় শুয়ে আছি সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু আমি আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম। দিদি বেরোনোর পরই আমি বিছানায় বালিশ চাপা দিয়ে দিদির পিছু নিলাম। এটা করতে আমার ভয়ও লাগছিল, কিন্তু আমি জানতাম যে আমাকে সত্যিটা জানতেই হবে। আমি জানতাম না এর ফলাফল কি হবে, কিন্তু আমার দিদি যেখানে যাচ্ছিল আমি তার পেছন পেছন সেইখানেই যাচ্ছিলাম। আমি এটাও ভেবে দেখিনি যে জামাইবাবু যদি জেগে যান, কারণ আমার মনে হয়েছিল যে জামাইবাবু হয়তো সবটাই জানেন। গলিটা খুব অন্ধকার ছিল। আমি গুটি গুটি পায়ে দিদির পিছন পিছন যাচ্ছিলাম। আমি কালো চাদরে নিজেকে ঢেকে রেখেছিলাম, তাই আমি অন্ধকারে মিশে গিয়েছিলাম।
আমি খুব ভীতুও ছিলাম, মনে মনে খুব ভয়